নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ থেকে আমরা পঞ্চম পর্বে এই কতগুলো বিষয় আমরা জানব বিস্তারিত। তাহলে প্রথমে দেখো, প্রথমে যে পৃথিবীর পরিক্রমণ গতি। তাহলে পৃথিবীর পরিক্রমণ গতি, সূর্য যদি পৃথিবী ধরা হয়, তাহলে পৃথিবীর পরিক্রমণ গতি বলতে গেলে পৃথিবী তার নিজ অক্ষের উপরে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে ও নির্দিষ্ট সময় বামাবর্তে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়েছে অনবরে সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করাকে এক কথায় বলা হবে পৃথিবীর পরিক্রমণ গতি। তাহলে তার নিজ অক্ষের ওপরে ঘুরতে 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 সূর্যকে যখন বামাবর্তে মিনস হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে পশ্চিম থেকে পূর্বে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট সময়ে সূর্যকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করাকে এক কথায় বলা হবে পৃথিবীর পরিক্রমণ গতি। বোঝা গেল? পৃথিবীর পরিক্রমণ গতি হতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পৃথিবীর পরিক্রমণ গতি হতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 365 দিনকে এক বছর ধরে কি করা হয়? বার্ষিক, এক বছর বা বার্ষিক ভালো কথা আমরা বলি, সেই জন্য পরিক্রমণ গতির অপর নাম কি গতি? বার্ষিক গতি। এক বছর হয় বলে সেখান থেকে টার্মটা এসেছে বার্ষিক বা বৎসর, সেখান থেকে পরিক্রমণ গতির অপর নাম হয়ে গেছে বার্ষিক গতি। এবারে পরিক্রমণ গতির যে পরিক্রমণের সময় এখানে দুটো জিনিস দেওয়া আছে, দেখো একটা দেওয়া আছে সৌর বছর আর একটা হচ্ছে নক্ষত্র বছর। তাহলে সূর্যকে সামনে রেখে মানে স্থির বিন্দু হিসেবে ধরে পৃথিবী কোনো নির্দিষ্ট দ্রাঘিমা রেখা থেকে যাত্রা শুরু করে সেই স্থানে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সময়টাকে বলা হবে সৌর বছর। এবার তাহলে নক্ষত্র বছর কি? সূর্য ব্যতীত দূরের কোনো নক্ষত্রকে যদি আমি এখানে অন্য কোনো একটা নক্ষত্র আমি ধরলাম, সূর্য ব্যতীত দূরের কোনো নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর সম্পূর্ণ প্রদক্ষিণের সময়কে বলা হবে এক নক্ষত্র বছর বা নক্ষত্র বছর। সেটা এক নক্ষত্র বছর ধরা হয় 365 দিন 6 ঘন্টা 9 মিনিট 10 সেকেন্ড। তাহলে 365 দিন 6 ঘন্টা 9 মিনিট 10 সেকেন্ড হচ্ছে সূর্য বাদে দূরের কোনো নক্ষত্রের উপর ভিত্তি করে পৃথিবীর সম্পূর্ণ প্রদক্ষিণ সময়কে বলা হবে এক নক্ষত্র বছর। তাহলে নক্ষত্র বছরটা দেখো এর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু নক্ষত্র বছরটা দেখো একটু বড়, কার তুলনায়? সৌর বছরের তুলনায়। দুটো জিনিস তোমরা ভালো করে এখানে জানলে, সৌর বছর আর নক্ষত্র বছর। এবারে জেনে নিতে হবে অধিবর্ষ কি। অধিবর্ষ বলতে গেলে এখানে তোমাকে ভালো, সূর্য তার নিজের কক্ষপথের ওপর কি হচ্ছে? প্রদক্ষিণ করছে। প্রদক্ষিণ করার সাথে সাথে ওই সময় দিয়ে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যে সময়টা লাগছে, তাহলে অধিবর্ষের তুমি আগে ফার্স্ট করে নেবে আগে সংজ্ঞা। অধিবর্ষ আগে কি করবে? সংজ্ঞা। প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন হবে এবং বছরটা 365 দিনের পরিবর্তে 366 দিন হলে সেই বছরটাকে বলা হবে অধিবর্ষ। এটা হলো সংখ্যা। 28 দিনের প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন হবে এবং বৎসরটা 365 দিনের পরিবর্তে 366 দিন হবে, সেই বৎসরটা কি বলা হবে? অধিবর্ষ। এটাই গেল সংখ্যা। এবার আসবে ব্যাখ্যা।
ব্যাখ্যায় কি বলবে? পৃথিবীর সূর্যকে পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আমরা আমাদের সময়ের সুবিধার্থে 365 দিনে 1 বছর ধরে নিই। অতিরিক্ত 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে আমরা সম্পূর্ণ ধরে নিচ্ছি ক ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা ইন্টু 4 বছর, 4 দিয়ে গুণ করলে 24 ঘন্টা। 24 ঘন্টা মানে 1 দিন সমান প্রতি 4 বছর অন্তর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে আমরা আমাদের সুবিধার্থে সময়ে ধরে নিচ্ছি 6 ঘন্টা। প্রতি 4 বছর অন্তর 4 গুণিত 6 হচ্ছে 24 ঘন্টা সমান 1 দিন আমরা অতিরিক্ত পেলাম। সেই অতিরিক্ত 1 দিনটা 28শে ফেব্রুয়ারির সাথে যুক্ত করে 28 আর 1 সেই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 29 দিনে। এটা হচ্ছে ব্যাখ্যা। এবার অতিরিক্ত আবার দেখো এখানে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যে অতিরিক্ত, আমি কত সেকেন্ড বেশি ধরলাম? অতিরিক্ত কত ধরলাম? দেখো এখানে হচ্ছে তোমার 14 সেকেন্ড আর এখানে 11 মিনিট 14 সেকেন্ড অতিরিক্ত বেশি ধরা হলো। এই অতিরিক্ত 11 মিনিট 14 সেকেন্ড মেলানোর জন্য প্রতি শতাব্দীর বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলে যদি তোমার মেলে, তখন সেই বছরটা হবে, এই যে অতিরিক্ত সময়টা অতিরিক্ত ধরা হলো সেই সময় মেলানোর জন্যে শতাব্দীর বৎসরগুলো যদি 400 দিয়ে ভাগ করে ভাগফল মানে মিলে যায়, সেই বছরগুলোকে ধরা হবে অধিবর্ষ। আর এমনি শুধু সংখ্যাগুলো সালের বছরগুলোকে যদি 4 দিয়ে ভাগ করে মেলে, সেই বছরগুলোকে হবে তোমার অধিবর্ষ। এবার উদাহরণে দেখো, তখন উদাহরণ তোমাকে দিতে হবে কোন বছরগুলো অধিবর্ষ। ধরো এখন হচ্ছে 2024 সাল। 2024 সাল শুধু সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে, তাহলে 2024 সালটা হবে তোমার অধিবর্ষ। শতাব্দীর বছর ধরো এখানে হচ্ছে 1100, 1200 শতাব্দী, 1300, 1400, বুঝছে, 1500, এই সালগুলো এটা শতাব্দীর বছর। 400 দিয়ে ভাগ করলে যেগুলো মিলবে, এইটাই শুধু 400 দিয়ে ভাগ করলে মিলবে, বুঝছে। বাকিগুলো কিন্তু এটাও অধিবর্ষ নয়, এটা অধিবর্ষ নয়, এটা অধিবর্ষ নয়। তাহলে শতাব্দীর বর্ষগুলোকে এই যে 11 মিনিট 14 সেকেন্ড বেশি ধরা হলো, এই 11 মিনিট 14 সেকেন্ড বেশি ধরার জন্যে 400 বছর অন্তর 2-3 দিন মতো বেশি হয়। এই 3 দিনটা মেলানোর জন্যে 400 বছর অন্তর, এই 3 বছরে 400 বছর অন্তর শতাব্দীর বছরগুলোকে, আর শুধু সালের বছর 2024, 2025, 2026 এই শুধু সালগুলোকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, যদি মিলে যায় সেই বছরটা হবে অধিবর্ষ, না মিললে সেই বছরটা অধিবর্ষ হবে না। আর অধিবর্ষের ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে কত দিন হবে? 29 দিনে। এখানে অধিবর্ষ কাকে বলে এবং তার ব্যাখ্যা এবং কতগুলো সালের তোমরা উদাহরণ দিয়ে দেবে। উদাহরণ তোমরা এখান থেকে দিয়ে দিচ্ছ। নেক্সট হচ্ছে পরিক্রমণের দিক। পরিক্রমণের দিক কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্বে, বামাবর্তে। বামাবর্তে যে লিখেছিলাম হয়েছে বামাবর্তে, বা পশ্চিম থেকে পূর্বে, বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে কোনো একটা তোমরা লিখে দিচ্ছ পৃথিবীর পরিক্রমণের দিক। এবার সূর্যের বার্ষিক আপাত গতি বা রবিমার কি? তার আগে একটা ছবি আঁকতে হবে। একটা ছবি আঁকলেই তোমার এটা ছবিটা মাস্ট। চারটে তোমার সূর্য আঁকা হলো, চারটে। 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 21শে জুন। চারটে সূর্য এখানে আঁকা হলো। দেখো এখানে রবিবার, তাহলে আপাত দৃষ্টিতে সূর্য উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে আমরা দেখি সরে যায়, কিন্তু এবার পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। এই যে চলার যে পথটাকে, সেইটা কি এক কথায় বলা হবে সূর্যের বার্ষিক আপাত গতি। তাহলে প্রাথমিক বার্ষিক রবি মার্ক, তার সাথে জুড়ে রবি কথার অর্থ হচ্ছে সূর্য, মার্ক মিনস হচ্ছে চলার পথ। সূর্যের চলার পথকে এক কথায় বলা হবে রবি মার্ক। এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি
দক্ষিণ, আর এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষ রেখা। তাহলে সূর্যের যে চলার পথকে এক কথায় বলা হবে রবি মার্গ। রবি মার্গে দেখো সূর্য চলার পথ, তাহলে মোট কত ডিগ্রি? 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, তাহলে মোট হচ্ছে দুটোকে যোগ করলে দেখো 23.5 ডিগ্রি যুক্ত 23.5 ডিগ্রি কত হচ্ছে 47 ডিগ্রি। তাহলে 47 ডিগ্রির মধ্যে তোমার উত্তর থেকে দক্ষিণে টোটাল সূর্যের যে পরিসর হচ্ছে 47 ডিগ্রি। কি করে পেলাম? এবার 21শে মার্চ থেকে দেখো, এবার সূর্যের তার সাথে এখানে বার্ষিক যে রবি মার্গ তোমার দেওয়া আছে, এখানে দুটো জিনিস তোমাকে দেখতে হবে, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। উত্তরায়ণ কি? সূর্যের 21শে জুন সূর্যের কর্কটক্রান্তি রেখা যাওয়ার শেষ সীমায়, মানে ওই দিনে উত্তর দিকে যাওয়ার শেষ সীমা। তাহলে 21শে জুনের পরের হচ্ছে 22শে জুন, 22শে জুন থেকে সূর্য আবার কোন দিকে যাত্রা শুরু করবে? দক্ষিণ দিকে। তাহলে 22শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের কোন দিকে যাত্রা শুরু? তোমার দক্ষিণ দিকে। 22শে ডিসেম্বর সূর্যের মকরক্রান্তি রেখা, 23.5 যে রেখাটার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা যাওয়ার হচ্ছে শেষ দিন। তাহলে 22শে ডিসেম্বরের পরের দিন হচ্ছে 23শে ডিসেম্বর থেকে সূর্য এবার কোন দিকে যাত্রা শুরু করবে? উত্তর দিকে। তখন এইটাকে তাহলে 22শে ডিসেম্বরের পরের দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হবে, আর 21শে জুনের পরের দিন থেকে সূর্যের শুরু হবে কি হবে? দক্ষিণায়ন। 22শে ডিসেম্বরের পরের দিন থেকে শুরু হচ্ছে উত্তরায়ণ, আর 21শে জুনের পরের দিন থেকে শুরু হবে সূর্যের দক্ষিণায়ন। তাহলে সূর্যের যে টোটাল যে চলার পথটা হচ্ছে মোট কভার করছে কত? 47 ডিগ্রি। সূর্যের এই চলার পথটা কি এক কথা বলা হবে রবি মার্গ। এইটা তার রবি মার্গের এটা ছবি। এবার পরিক্রমণের বেগ সেকেন্ডে পৃথিবীর পরিক্রমণের বেগ হচ্ছে 29.8 কিমি পার আওয়ার। প্রতি সেকেন্ডে পৃথিবীর পরিক্রমণের গতিবেগ হচ্ছে, আর ঘন্টায় যদি করা হয় 1,09,000 কিমি, 1,09,000 কিমি টোটাল পৃথিবীর হচ্ছে পরিক্রমণের গতিবেগ। এইটা মনে রাখবে 29.8 কিমি পার সেকেন্ড, 8 কিমি পার সেকেন্ড, 8 কিমি পার প্রতি সেকেন্ডে পৃথিবীর গতিবেগ হচ্ছে 29.8 কিমি পার হচ্ছে সেকেন্ডে গতিবেগ। এবার পরিক্রমণের পথ যে নির্দিষ্ট পথ ধরে সূর্যকে, এইটা সূর্য ছিল হচ্ছে কক্ষপথ, এইটা হচ্ছে পৃথিবীর কি হচ্ছে কক্ষপথ। তাহলে যে নির্দিষ্ট পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই পথটাই হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এটা হচ্ছে পৃথিবীর আঁকা, এটা হচ্ছে পৃথিবীর কি কক্ষপথ। আর কক্ষপথটা যে তলে অবস্থিত সেটা হচ্ছে কক্ষতল। কক্ষপথটা আকৃতি পয়েন্ট করলে কক্ষপথটা আকৃতি হচ্ছে উপবৃত্তাকার, কক্ষপথটা আকৃতি। আর সূর্য ওই কক্ষপথের মধ্যে যেখানে একটু নাভিতে অবস্থিত, সূর্য হচ্ছে নাভিতে অবস্থিত। আর কক্ষপথটা হচ্ছে টোটাল কক্ষপথের দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার, 96 কোটি কিমি, 96 কোটি কিলোমিটার। তাহলে যে কক্ষপথ এখানে পৃথিবীর পথ পরিক্রমণের পথ সেটা হচ্ছে কক্ষপথ। কক্ষপথ তাকে বলবে যে নির্দিষ্ট পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী, সেই নির্দিষ্ট পথটাই হচ্ছে পৃথিবীর কক্ষপথ। বৈশিষ্ট্য কি দেবে? কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। 1, 2 কক্ষপথের মধ্যভাগে যেখানে অবস্থিত সূর্য একটি নাভিতে অবস্থিত। 2 নম্বর। 3 টোটাল কক্ষপথের দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার। আর কক্ষপথটা যে তলে অবস্থিত তাকে বলা হবে কক্ষতল। তাহলে কক্ষপথ সম্বন্ধে তার ছবি এবং বিস্তারিত আমরা জানলাম। এবারে তারপরে সর্বশেষে যে দুটো জেনে নিতে হবে পৃথিবীর পরিক্রমণকালে পৃথিবীর অবস্থান। পৃথিবীর পরিক্রমণকালে যে অবস্থান, একটা হচ্ছে অনুসুর অবস্থান, একটা হচ্ছে অপসুর অবস্থান। এগুলো ছবির মারফতে পরীক্ষায় টিকা পড়ে, তোমরা ভালো করে বুঝে নাও এবং দেখে নাও। তাহলে সর্বশেষে হচ্ছে অপসুর অবস্থান এবং অনুসুর অবস্থান। তাহলে পৃথিবী যে পথ ধরে নির্দিষ্ট প্রদক্ষিণ সেই পথটার আকৃতি আমি বললাম উপবৃত্তাকার। উপবৃত্তাকার কক্ষপথে হওয়ার জন্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব সময় সমান থাকে না।
কোনো সময় কম এবং কোনো সময় বেশি। এবং পৃথিবী আর সূর্যের মধ্যে গড় দূরত্ব হচ্ছে 14.95 কোটি কিমি। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 14,95,00,000 কিলোমিটার গড় দূরত্ব। এবার এখানে অপসূর আর অনুসূর দুটো অবস্থান তোমাকে করতে হবে। তাহলে অপসূর হচ্ছে দূরে, অনুসূর হচ্ছে কাছে। পৃথিবীর গড় দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 14.95 কোটি কিলোমিটার। দুটো তারিখ, একটা হচ্ছে 3রা জানুয়ারি আর একটা হচ্ছে 4ঠা জুলাই। দুটো তারিখ মনে রাখতে হবে, 3রা জানুয়ারি আর 4ঠা জুলাই। তাহলে 4ঠা জুলাই হচ্ছে অপসূর অবস্থান। এবার অপসূর অবস্থান কি? 4ঠা জুলাই তারিখে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি। কত বেশি? 15.2 কোটি কিলোমিটার। 15.2 মানে 15,20,00,000 কিলোমিটার। পৃথিবী ও সূর্যের এই দূরতম অবস্থান কি বলা হবে? অপসূর অবস্থান। কোন তারিখে হয়? 4ঠা জুলাই থাকে। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত? 15,20,00,000 কিলোমিটার। পৃথিবী ও সূর্যের মধ্যে এই দূরতম অবস্থান কি বলা হবে? অপসূর অবস্থান। এবার বৈশিষ্ট্য, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব গড় বললাম কত? 14.95 কোটি কিলোমিটার। তাহলে এইখানে দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 লক্ষ কিমি বেশি দূরে থাকার জন্য পৃথিবীর আকর্ষণ বল কমে যায়, সেই জন্য পৃথিবীর পরিক্রমণ গতি হচ্ছে তোমার হ্রাস পায়। এই অপসূর অবস্থানে পৃথিবী 15 লক্ষ বুঝছে কিমি দূরে থাকার জন্য পৃথিবীর মানে পরিক্রমণ বেগ কি হচ্ছে? হ্রাস পায়। আর দূরে থাকার জন্য কি হয়? সূর্যকে তখন পৃথিবী থেকে দূরে থাকার জন্য সূর্যকে ছোট দেখায়। আর এই সময় কি হয়? ছোট দেখার জন্য এই সময় তোমার শীতকাল বিরাজ করে। এগুলো তোমরা বৈশিষ্ট্যের মধ্যে দেবে। এবার আসো অনুসূর অবস্থান। 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14.7 কোটি কিমি, মানে 14,70,00,000 কিলোমিটার। পৃথিবী ও সূর্যের 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের এই কাছে অবস্থান কি বলা হবে? অনুসূর অবস্থান। দূরত্ব কত? 14,70,00,000 কিলোমিটার। তাহলে দেখো এখান থেকে যদি বিয়োগ করি, কিন্তু 25 লক্ষ কিলোমিটার কি হচ্ছে? কাছে থাকার জন্য এখানে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ কিছুটা কি হয়? বৃদ্ধি পায়। কাছে থাকার জন্য সূর্যকে কি হয়? বড় দেখায়। তাহলে দুটোর তোমরা পার্থক্য যদি করো, অপসূর আর অনুসূর অবস্থান, ফার্স্টে অপসূর অবস্থান হয় 4ঠা জুলাই তারিখে আর অনুসূর অবস্থান হয় 3রা জানুয়ারি। 1 নম্বর। 2 নম্বর, অপসূর অবস্থানের দূরত্ব 15,20,00,000 কিলোমিটার আর অনুসূর অবস্থানের দূরত্ব 14,70,00,000 কিলোমিটার। অপসূর অবস্থানে পৃথিবীর দূরে থাকার জন্য পৃথিবীর পরিক্রমণ বেগ হ্রাস পায় আর অনুসূর অবস্থানে কাছে থাকার জন্য পৃথিবীর পরিক্রমণ গতিবেগ বৃদ্ধি পায়। অপসূর অবস্থানে 25 লক্ষ কিলোমিটার কি হচ্ছে? বেশি দূরে থাকে আর অনুসূর অবস্থানে 25 লক্ষ কিলোমিটার কাছে থাকে। অপসূর অবস্থানে দূরে থাকার জন্য সূর্যকে ছোট দেখায়, অনুসূর অবস্থানে যেহেতু 25 লক্ষ কিলোমিটার কাছে থাকে সূর্যকে বড় দেখায়। তোমরা 3টে বা 4টে পার্থক্য অপসূর এবং অনুসূর অবস্থানে পার্থক্য তোমরা করে রাখলে এবং বিষয়টা ভালো করে জানলেই তোমরা কিন্তু করতে পারবে।